আমরা গোলীয় দর্পণ করাচ্ছিলাম। আর এই গোলীয় দর্পণটা কি ছিল? যে প্রতিফলক তল কোন গোলকের অংশ, গোলীয় দর্পণ। মনে করো এটা একটা গোলীয় দর্পণ, আমার সঙ্গে সঙ্গে আসবে। এবার এটা যদি পারদটা এইদিকে লাগানো থাকে, মানে উত্তর পৃষ্ঠে পারদ লাগানো থাকে, তখন এটার নাম হয়ে যাবে কি? অবতল গোলীয় দর্পণ। উত্তর পৃষ্ঠে পারদ লাগানো থাকে, অবতল গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ। আর যদি পারদটা ভেতরের দিকে লাগানো থাকে, অবতল পৃষ্ঠে লাগানো থাকে, তখন হয়ে যাবে উত্তল গোলীয় দর্পণ। এগুলো নিয়ে আমরা পড়াশোনা করেছি। এই গোলীয় দর্পণে যে এইরকম ভাবে রেখে দেই, এখানে পারদ লাগানো থাকে। এই দর্পণটার নাম কি হবে অঙ্কন? এই গোলীয় দর্পণের নাম কি হবে? অবতল। হ্যাঁ, অবতল গোলীয় দর্পণ। অবতল গোলীয় দর্পণ। ওই যে ওর সঙ্গে মিলবে, অবতল গোলীয় দর্পণ। অবতল গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণে একটা মার্বেল ছেড়ে দেওয়া হয়। এই গোলীয় দর্পণে একটা মার্বেল ছেড়ে দিলে মার্বেলটা এরকম জায়গায় এসে আটকে যাবে, দাঁড়িয়ে থাকবে। তাহলে এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে মেরু। গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দুটাকে মেরু বলে। তাহলে এই গোলীয় দর্পণের এইরকম জায়গাটা হবে মেরু, এই জায়গাটা হবে মেরু, এটা যে মেরু। গোলীয় দর্পণ যে গোলকের অংশ, এই গোলীয় দর্পণটা এটা একটা বড় গোলক থেকে কাটা হয়েছিল। এটা একটা বড় গোলক থেকে এই গোলীয় দর্পণটা কেটে নেওয়া হয়েছিল। তাহলে এই এই যে কেন্দ্রটা, মানে এই যে গোলকটা যেটা তৈরি হলো, এই গোলকটা যে কেন্দ্রটা হবে, এই কেন্দ্রটা হচ্ছে এই গোলীয় দর্পণটার কি? বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলে গোলীয় দর্পণটির বক্রতা কেন্দ্র। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, এই যে গোলীয় দর্পণটা আছে, হ্যাঁ, এই গোলীয় দর্পণটা এরকম একটা বড় গোলকের অংশ। এই গোলকটার যে কেন্দ্র, এদিকে মাথা উঁচু করো। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রটা গোলীয় দর্পণটির বক্রতা কেন্দ্র। মেরু আর বক্রতা কেন্দ্র যোগ করলে যে সরলরেখাটা হবে, এই সরলরেখাটার নাম কি? প্রধান অক্ষ। প্রধান অক্ষ। কোন গোলীয় দর্পণের মেরু আর বক্রতা কেন্দ্রের সংযোগ সরলরেখাকে প্রধান অক্ষ বলে। তাহলে এই যে গোলীয় দর্পণটা আছে, এটারও এরকম কি হয়? এটা তো উত্তল গোলীয় দর্পণ, এটা এরকম বড় গোলকের অংশ, এটা একটা বড় গোলকের অংশ। এই গোলকটা কেন্দ্র এরকম জায়গা হবে, এটা হবে বক্রতা কেন্দ্র। আর মেরু আর বক্রতা কেন্দ্র যোগ করে যে লাইনটা হবে, সেই লাইনটার নাম কি? প্রধান অক্ষ। এগুলো আমরা আগের দিন পড়েছি। এবার গোলীয় দর্পণ বানাও। সৌভিক সরকার, উপরে গোলীয় দর্পণটা কি নাম দেবো? জোরে কথা বল। অবতল গোলীয় দর্পণ। অবতল গোলীয় দর্পণ। কেন? উত্তর পৃষ্ঠে পারদ লাগানো আছে, এটা অবতল গোলীয় দর্পণ। অবতল গোলীয় দর্পণ। উত্তল গোলীয় দর্পণ।
গোলীয় দর্পণ, উত্তল গোলীয় দর্পণ। এই বিন্দুটা কি যেন কি? এটা মেরু। এই বিন্দুটা মেরু। মেরু। এইরকম জায়গাটা কি হবে? বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র। এরকম জায়গাটা কি হবে? বক্রতা কেন্দ্র। বক্রতা মেরুকে পি দিয়ে বোঝানো হয়, বক্রতা কেন্দ্রকে সি দিয়ে বোঝানো হয়। মেরু হচ্ছে পি, বক্রতা কেন্দ্রকে সি দিয়ে বোঝানো হয়। মেরু আর বক্রতা কেন্দ্র যোগ করলে যে সরল রেখাটা আমরা পাবো তার নাম প্রধান অক্ষ। এই সরল রেখাটা প্রধান অক্ষ। প্রধান অক্ষ। এই সরল রেখাটার নাম প্রধান অক্ষ। দুদিকে অ্যারো দিয়ে দেবে, সরল রেখা তো উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত। এই বক্রতা কেন্দ্র থেকে গোলীয় দর্পণের উপর অবস্থিত যে কোনো বিন্দু দূরত্বকে বক্রতা ব্যাসার্ধ বলে। এই বক্রতা কেন্দ্র থেকে এই গোলীয় তলের যে কোনো বিন্দু দূরত্ব, এই বিন্দুটা কি? বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ। এই দূরত্বটা কি হবে? এটাও বক্রতা ব্যাসার্ধ। সব একই, এখানেও তাই। এটা কি? বক্রতা ব্যাসার্ধ। ব্যাসার্ধ অর্থাৎ বক্রতা কেন্দ্র থেকে মেরু দূরত্বটা, এটাও বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ। গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র থেকে তার গোলীয় তলের দূরত্বকে, কোন গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র থেকে গোলীয় তলের উপর অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্বকে বলে ওই গোলীয় দর্পণটির বক্রতা ব্যাসার্ধ। গোলীয় দর্পণটির বক্রতা ব্যাসার্ধ। অল্প বুঝলাম না, পুরোপুরি পরিষ্কার বুঝতে পেরেছি? হ্যাঁ, কি বলবি? হ্যাঁ, নমস্কার। কোন গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র থেকে গোলীয় তলের উপর অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্বকে কি বলা হবে? গোলীয় দর্পণটির বক্রতা ব্যাসার্ধ। তাড়াতাড়ি। আলোক বিজ্ঞান পড়ার সময় অবশ্যই স্কেল ব্যবহার করবে এবং আলোর যার অভিমুখটাকে তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে। চলো আবার গোলীয় দর্পণ বানাও। গোলীয় দর্পণ বানাও। উপরেরটা অবতল গোলীয় দর্পণ, নিচেরটা উত্তল গোলীয় দর্পণ। এটা উত্তল গোলীয় দর্পণ। অবতল গোলীয় দর্পণ। এবার মুখ্য ফোকাস বলে একটা কথা আছে। মুখ্য ফোকাস এটা আমরা পড়ব।
সৌভিক সরকার, এই বিন্দুটার নাম কি? এটা মেরু। এরকম জায়গা বিন্দুটার নাম কি হবে? বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কাকে বলে? কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রটাকে গোলীয় দর্পণটির বক্রতা কেন্দ্র বলে। মেরু আর বক্রতা কেন্দ্র যোগ করলে যে সরল রেখাটা হবে, স্কেল পেন্সিলে করবে। আমার হাতের রেকর্ড সব মুছে যাবে, তোমার কিন্তু খাতা পেন্সিলে ঠিকঠাক রাখতে হবে। আমি হাত দিয়ে করছি, তুমি হাত দিয়ে করবে না, তুমি স্কেল পেন্সিলে করো। এটা প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষ। একটা মজার জিনিস হচ্ছে, এই গোলীয় দর্পণে যদি প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো এসে পড়ে, তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে, যদি প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো এসে অবতল গোলীয় দর্পণে পড়ে, অবতল গোলীয় দর্পণের উপর কি হবে? আমরা কি বলতে যাচ্ছি এবার? মুখ্য ফোকাস কাকে বলে সেটা পড়াবো। মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস। কোন অবতল গোলীয় দর্পণের উপর যদি প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো এসে পড়ে, এরকম এসে পড়ছে, তীর চিহ্ন দিয়ে দেখাবে, স্কেল পেন্সিলে কাজ হবে। কোন অবতল গোলীয় দর্পণের উপর, অবতল গোলীয় দর্পণে, গোলীয় দর্পণের উপর, অবতল গোলীয় দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে, সমান্তরালে একগুচ্ছ আলো এসে পড়লে, একগুচ্ছ আলো এসে পড়লে যেহেতু দর্পণ, দর্পণ হলে কি আলোর প্রতিফলন হবে, দর্পণ হলে আলোর কি হবে? প্রতিফলন হবে। তাহলে কোন অবতল গোলীয় দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো এসে পড়লে প্রতিফলিত রশ্মিগুলি, প্রতিফলিত রশ্মিগুলি কি হবে? প্রধান অক্ষের উপর অবস্থিত, প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দুগামী হয়, একটি সাধারণ বিন্দুগামী হয়। একটি সাধারণ বিন্দুগামী হবে, প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দুগামী হবে। ব্যাপারটা এরকম, তাকাও, এই আবার এসে পড়লো, এরকম ভাবে যাবে, এরকম ফিরে চলে গেল, এটা যখন যাবে এখান দিয়ে যাবে, এক জায়গা দিয়ে যাবে, প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দুগামী হবে, এটা হবে। আর এই বিন্দুটা হবে মেরু আর বক্রতা কেন্দ্রের ঠিক মাঝখানটা, এটা আমরা পরে প্রমাণ করে দেখাবো। এটা হচ্ছে মেরু, এটা মেরু আর এটা বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র এখান দিয়ে যাবে। তাহলে কি লিখলাম? প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দুগামী হয়। এই সাধারণ বিন্দুটিকে বলে, এই সাধারণ, রয়ের পরে মূর্ধন্য হবে, এই সাধারণ বিন্দুটিকে বলে, বিন্দুটিকে বলে অবতল গোলীয় দর্পণটির, অবতল গোলীয় দর্পণটির দর্পণ
আগে মুখস্থ করবে এবার। কোন অবতল গোলীয় দর্পণের উপর, ছবিটা ওটা মাথায় রাখবো। কোন অবতল গোলীয় দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো এসে পড়ে। এখানে আমি কি দুটো সমান্তরাল আলো রশ্মি ফেলেছি তো, দুটো জায়গায় যদি আরো হতো, মনে কর এখানে একটা রশ্মি এভাবে এসছে, এটা প্রধান অক্ষের সমান্তরাল, এও যখন যাবে এরকম হয়, চলে যাবে, ওই এক জায়গাতেই যাবে। তুমি দুটো রশ্মি দেখালেই হবে। তাহলে কোন অবতল গোলীয় দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো এসে পড়লে প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দুগামী হয়। ঘটনাটা তাই হয়েছে। এই সাধারণ বিন্দুটিকে বলে মুখ্য ফোকাস। এই মুখ্য ফোকাসটাকে এফ দিয়ে লেখা হয়, বড় হাতের এফ দিয়ে মুখ্য ফোকাসটা বোঝানো হয়। মুখ্য ফোকাসটা বড় হাতের এফ দিয়ে বোঝানো হয়। এখানে কালার করে দিচ্ছি। প্রতিফলিত রশ্মি কোনগুলো? এই লাল দাগগুলো হচ্ছে প্রতিফলিত রশ্মি। এটা প্রতিফলিত, এটা প্রতিফলিত, এটা প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মিগুলো কি হয়েছে? এটা প্রধান অক্ষের উপর অবস্থিত সাধারণ বিন্দুগামী হয়েছে, এটা বলে মুখ্য ফোকাস। মুখস্থ করবো এক্ষুনি, নাহলে পলার জন্য রেখে দিবি। এবার দেখো, এটা উত্তল গোলীয় দর্পণ। এবার আলোটা তো ওই দিক থেকে আসবে না, কারণ আলোর প্রতিফলন হতে হবে তো। এই যে স্কেল দিয়ে আঁকবে, अरे भाई देना ऐसे देना देना এই একটা আলোক রশ্মি, এই আলোক রশ্মি, এই আলোক রশ্মিগুলো কিভাবে দর্পণের মধ্যে গিয়ে পড়লো? প্রধান অক্ষের সমান্তরালে। ভালো করে দেখো, এই দুটো আলোক রশ্মি প্রধান অক্ষের উপরে কিভাবে গিয়ে পড়েছে? প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়লো। তাহলে কোন, এখানে অবতলের জায়গায় উত্তল লিখবো। কোন উত্তল গোলীয় দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো এসে পড়লে, পড়েছে, পড়লে প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত এসে পড়লে প্রতিফলিত রশ্মিগুলি মনে হবে, এখানে একটা মনে হবে কথা, মনে হবে প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দু, সাধারণ বিন্দু থেকে অপসৃত হচ্ছে। অপসৃত হচ্ছে, অপসৃত হচ্ছে মানে বেরিয়ে আসছে। সাধারণ বিন্দু থেকে অপসৃত হচ্ছে। এই সাধারণ বিন্দুটিকে বলে উত্তল গোলীয় দর্পণের মুখ্য ফোকাস। উত্তল গোলীয় দর্পণের মুখ্য ফোকাস। এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে। এই মেরু আর বক্রতা কেন্দ্রের মাঝে এর ঠিক এরকম একটা বিন্দু হবে, হলো? এখান থেকে ডট ডট দেবো, আলোটা এইরকম ভাবে চলে যাবে। এই ভিতরে ডট ডট দেবো, আবার এখান থেকে তাই এখানে ডট ডট দিয়ে তুলে দেবো। তাহলে কি মনে হবে? মনে হচ্ছে যেন আলোটা এখান থেকে আসছে। এটাই লিখেছি। কোন উত্তল গোলীয় দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো এসে পড়লে মনে হবে প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দু থেকে অপসৃত হচ্ছে। এই সাধারণ বিন্দুটিকে বলে অবতল গোলীয় দ্রবণটির মুখ্য ফোকাস। উত্তল গোলীয় দ্রবণটির মুখ্য ফোকাস।
এখানে দেখো, তোমার মনে প্রশ্ন হবে স্যার আলোটা এইরকম ভাবে হচ্ছে, তাহলে এখানে কি আলোর প্রতিফলনের নিয়মগুলো মানছে? হ্যাঁ মানছে। কিরকম ভাবে? এই যে বক্রতা কেন্দ্র, যদি আমরা এরকম একটা এই দুটোর সঙ্গে যোগ করি, এটা কি হবে? বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ, তাকাবে এদিকে, বক্রতা ব্যাসার্ধ। এই বক্রতা ব্যাসার্ধ যদি বাড়িয়ে দেওয়া যায় এদিকে, এটাই অবিলম্ব হিসাবে কাজ করবে। বক্রতা ব্যাসার্ধ যদি বাড়িয়ে দিই, অবিলম্ব হিসাবে কাজ করবে। যদি এখানে স্পর্শক টানা হতো, তাহলে স্পর্শক আর স্পর্শ বিন্দুকে ব্যাসার্ধ লম্ব হয়, স্পর্শক আর স্পর্শ বিন্দুকে ব্যাসার্ধ লম্ব হয়। তাহলে পরে এই অবিলম্বর সঙ্গে আপাতত রশ্মি যে কোণ করবে এটাকে আপতন কোণ বলে। আর প্রতিষ্ঠিত রশ্মি, এটা তো প্রতিষ্ঠিত রশ্মি না, প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করে সেটা হচ্ছে প্রতিফলন কোণ, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আর দিয়ে বুঝলাম, আই সমান আর হয়, আপতন কোণ প্রতিফলন কোণ সমান। এখানে এটা অবিলম্ব, এই বক্রতা ব্যাসার্ধটাকে বাড়ালে পরে অবিলম্বের কাজ করবে, কারণ এই ব্যাসার্ধ আর স্পর্শ বিন্দুতে স্পর্শ পরস্পর লম্ব হয়। ক্লাস 10-এ 40 নম্বর উপপাদ্য পড়াশোনা করবো। স্পর্শক আর স্পর্শ বিন্দুতে ব্যাসার্ধ লম্ব, আর লম্ব হলে তাহলে এই লাইনটা কি হবে? এই যে এই লাইনটাকে কি বলবো? অবিলম্ব বলবো না? অবিলম্ব বলবো তো। তাহলে অবিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করবে, অবিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মি সেই কোণ করে। প্রতিফলন তাই নিয়ম, এখানেও তাই হয়েছে। এটাই এখানে যেখানে যোগ করলাম, এটা বক্রতা ব্যাসার্ধ, এটা বাড়িয়ে দিচ্ছি, এটা অবিলম্বের কাজ করবে। এই লাইনটা অবিলম্বতে তীর চিহ্ন দেবো না, অবিলম্বতে তীর চিহ্ন দেবো না। এখানে যদি স্পর্শক টানা যায়, তাহলে এই আপাতিত রশ্মি আর অবিলম্বের মধ্যবর্তী কোণ, এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ। আপতন কোণ প্রতিফলন কোণ সমান। মুখস্থ করো। কোন উত্তল গোলীয় দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো এসে পড়লে, ছবিটা এটা, একগুচ্ছ আলো এসে পড়লে মনে হবে প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে। কি মনে হবে? তুমি যদি এখানে চোখ রাখো, তোমার যদি এখানে চোখ থাকে, তাহলে চোখ কি দেখবে? চোখ দেখবে না এইরকম জায়গা থেকে আলো আসছে? চোখ তো দেখবে ওখান থেকে আলো আসছে। এখানে চোখ রাখলে চোখ দেখবে এখান থেকে এফ বিন্দু থেকে আলোটা আসছে। তাহলে ওই এফ বিন্দুটা হচ্ছে কি উত্তল গোলীয় দর্পণের মুখ্য ফোকাস। মুখস্থের চেষ্টা করবো। গোলীয় দর্পণ পড়ার সময় আমাকে বস্তুর প্রতিবিম্ব, আমরা দর্পণ দিয়ে তো বস্তুর প্রতিবিম্ব দেখতে পাই, তাহলে এই বস্তুর গোলীয় দর্পণ দ্বারা, গোলীয় দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন সংক্রান্ত নিয়ম। গোলীয় দর্পণ দ্বারা হবে, গোলীয় দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন সংক্রান্ত নিয়ম। গোলীয় দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব যে গঠিত হয় সেই সংক্রান্ত নিয়ম। 1 নম্বর, আগে বলবো আর লিখবো না। গোলীয় দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন সংক্রান্ত নিয়ম 1 নম্বর, প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে
প্রধান অক্ষের সমান্তরালে লিখতে হবে নাকি বুঝবো? প্রধান অক্ষের সমান্তরালে ওদের ছাড়বে কটায়? কেন কে নিতে এসছে? ওই যে ওর মা আর বোন এসছে। বাড়ি চলে যেত। কেন কটায় ছাড়বে? আরো দেরি আছে, আধ ঘন্টা দেরি আছে। ওদের প্রধান অক্ষের সমান্তরালে অবতল অবতল গোলীয় দর্পণের উপর প্রধান অক্ষের থেকে শুরু করেছো? না না 5:30 প্রধান অক্ষের সমান্তরালে অবতল গোলীয় দর্পণের উপর আলো এসে পড়লে প্রতিফলিত রশ্মিটি মুখ্য ফোকাস বিন্দুগামী হয়। মুখ্য ফোকাস বিন্দুগামী হয়। দেখো, প্রধান অক্ষের সমান্তরালে অবতল গোলীয় দর্পণের উপর আলো এসে পড়লে প্রতিফলিত রশ্মিটি মুখ্য ফোকাস বিন্দুগামী হয়। ব্যাপারটা এরকম। এই বিন্দুটা যেমন কি নাম? মেরু। এরকম জায়গাটা কি নাম? যোগ করে দিলাম। এটা প্রধান অক্ষ। প্রধান অক্ষ। এবার প্রধান অক্ষের সমান্তরালে আলো এসে পড়ছে। এই আলোক রশ্মিটা কি বলবো? প্রধান অক্ষের সমান্তরাল অবশ্যই আছে। এসে পড়লে এইরকম জায়গাটা হবে কি ফোকাস বিন্দু, মুখ্য ফোকাস। মেরু আর বক্রতা কেন্দ্রের মাঝে, মেরু যদি পি হয় আর বক্রতা কেন্দ্র সি, এইখান দিয়ে আবার চলে যাবে। এই কথাটাই লেখা হয়েছে। প্রধান অক্ষের সমান্তরালে অবতল গোলীয় দর্পণের উপর আলো এসে পড়লে প্রতিফলিত রশ্মিটি মুখ্য ফোকাসগামী হয়, মুখ্য ফোকাস বিন্দুগামী হয়। আর এই বেচারার ক্ষেত্রে কি হবে? উত্তল গোলীয় দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে মেরু, এটা বক্রতা কেন্দ্র, এই লাইনটা যোগ করে দিলাম। এটা কি নাম হয়ে যাবে? প্রধান অক্ষ। এবার প্রধান অক্ষের সমান্তরালে এখানে আলো এসে পড়বে। কি মনে হবে? প্রধান অক্ষের সমান্তরালে আলো যদি এসে পড়ে, মনে হবে এরকম জায়গা হচ্ছে মুখ্য ফোকাস। এখান থেকে ডট ডট দেবো। এবার এখানে আলো তুলে দেবো। মনে হবে আলো এখান থেকে আসছে। তাহলে এখানে কি লিখবো? প্রধান অক্ষের সমান্তরালে। আবার প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে উত্তল গোলীয় দর্পণের উপর, উত্তল গোলীয় দর্পণের উপর আলো এসে পড়লে, আলো এসে পড়লে মনে হবে প্রতিফলিত রশ্মিটি মুখ্য ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে। মনে হবে প্রতিফলিত রশ্মিটি মুখ্য ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে, এখান থেকে বের হচ্ছে। এই যে ডট ডট দিয়েছে এই জায়গাটা, এখানে তো আলো যেতে পারবে না, মানে এই সোজা পথে বেরোবে। এটা প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। আর এটা যে আপতিত রশ্মি, আপতিত রশ্মি। তাহলে কি লিখলাম? প্রধান অক্ষের সমান্তরালে উত্তল গোলীয় দর্পণের উপর আলো এসে পড়লে মনে হবে
প্রতিফলিত রশ্মিটি মুখ্য ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে, মানে বেরিয়ে আসছে। চলো বুঝতে পারি। একটা জিনিস এবার তাকাও, যদি কোনো আলোক রশ্মি এটা সি, এটা বক্রতা কেন্দ্র আছে, এইরকম বক্রতা কেন্দ্র আর মেরুর ঠিক মাঝখানটা হবে মুখ্য ফোকাস। কিন্তু মুখ্য ফোকাস মাঝখানে হবে কেন মানবো, এটার জন্য পরের দিন প্রমাণ করে দেখাবো। এই মেরু আর বক্রতা কেন্দ্রের মধ্যবিন্দুটা হয় মুখ্য ফোকাস। হলো, এবার তাকা, একটা আলোক রশ্মি এইভাবে এইভাবে যাচ্ছে, এই আলোটা কি দেখে মনে হচ্ছে, অবতল গোলকের উপরে মুখ্য ফোকাস দিয়ে এসে দর্পণে পড়েছে। এই আলোক রশ্মিটা কি হয়েছে, অবতল গোলদর্পণের উপরে, অবতল গোলদর্পণের উপরে মুখ্য ফোকাস বিন্দুগামী হয়ে অবতল দর্পণে পড়েছে। মুখ্য ফোকাস গামী হয়ে যদি পড়ে, এই যখন ফিরে যাবে এইরকম ভাবে চলে যাবে, তার মানে কি প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। উল্টো ঘটনাটা হলো, প্রধান অক্ষের সমান্তরালে এলে মুখ্য ফোকাস দিয়ে যায়, আর যদি মুখ্য ফোকাসগামী হয়ে এসে পড়ে কিভাবে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। তাহলে 2 নম্বর নিয়ম লিখবো, কি লিখবো, কোনো অবতল গোলদর্পণের উপর, কোনো অবতল গোলীয় দর্পণের উপর, কোনো অবতল গোলীয় দর্পণের উপর মুখ্য ফোকাস বিন্দুগামী হয়ে, মুখ্য ফোকাস বিন্দুগামী হয়ে আলো দর্পণের উপর পড়লে, দর্পণের উপর পড়লে কোন অবতল গোলদর্পণের উপর, কোন অবতল গোলদর্পণের উপর, এখানে আলো কথা দিই, আলো মুখ্য ফোকাসগামী হয়ে দর্পণের উপর পড়লে, কোন অবতল গোলীয় দর্পণের উপর আলো মুখ্য ফোকাসগামী হয়ে দর্পণের উপর পড়লে প্রতিফলিত রশ্মিটি, প্রতিফলিত রশ্মিটি কি হবে, প্রধান অক্ষের সমান্তরাল হবে, প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়, প্রতিফলিত হয়। ছবিতে তাই দেখানো হয়েছে, মুখ্য ফোকাসগামী হয়ে পড়েছে, প্রধান অক্ষের সমান্তরালে চলে গেছে, এটা অবতল গোলদর্পণের ক্ষেত্রে। আর উত্তল গোলদর্পণের ক্ষেত্রে কি হবে, এদিকে তাকাবে, একটা আলো এরকম ভাবে এসছে, তাকাও, এই আলোটা কিভাবে এসে পড়ছে, মুখ্য ফোকাসগামী হয়ে এসে পড়ছে। এই আলোটা কিভাবে এসে পড়লো, এটা বাড়ালে পরে মুখ্য ফোকাস, যদি কোনো আলো উত্তল গোলদর্পণের উপর মুখ্য ফোকাসগামী হয়ে পড়ে ফিরে যাবে, তো ফিরে যাবে এইভাবে। এটা কি প্রধান অক্ষের সমান্তরাল হলো না, এটা তো প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরালে ফিরে যাবে। তাহলে এখানে কি লিখবো, কোন উত্তল গোলদর্পণের উপর, কোন উত্তল গোলীয় দর্পণের উপর, কোন উত্তল গোলদর্পণের উপর আলো মুখ্য ফোকাস বিন্দুগামী হয়ে
দর্পণের উপর পড়লে, দর্পণের উপর পড়লে মুখ্য ফোকাস বিন্দুগামী হতে হবে। দর্পণের উপর পড়লে প্রতিফলিত রশ্মিটি কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। পড়লে প্রতিফলিত রশ্মিটি মুখ্য ফোকাস প্রতিফলিত রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরাল হবে। প্রতিফলিত রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরাল হবে। প্রধান অক্ষের সমান্তরালে যাবে। দেখ উল্টো ঘটনা হলো কিনা, আগে যেটা বললাম তার উল্টো হলো কিনা। এখানে কি হলো? প্রধান অক্ষের সমান্তরালে এসেছিল, অবতল দর্পণের উপরে মুখ্য ফোকাসে চলে গেছে। এটা কি হয়েছে তোমার? প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়েছে, মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। ওটারই উল্টো উল্টো কথা হচ্ছে না এখানে, এটার উল্টো কথা হলো না। যদি বক্রতা কেন্দ্রে হয়ে আপতিত হয় প্রধান অক্ষ সমান্তরালে প্রতিফলিত হবে, আর যদি কি হয় বক্রতা কেন্দ্র অভিমুখে আলো আপতিত হয় উত্তল গোলকের ক্ষেত্রে প্রধান অক্ষ সমান্তরালে প্রতিফলিত হবে। দুটো বুঝতে পেরেছি অল্প করে? পুরো কেউ বুঝতে পেরেছি? পুরো বুঝলি লেখা? এবার দেখো এটা কি দর্পণ? অবতল গোলে দর্পণ। এটা উত্তল গোলে দর্পণ। প্রধান অক্ষ এটা কোন জায়গায়? মেরু। এটা বক্রতা কেন্দ্র, এটা মুখ্য ফোকাস। এটা মেরু, এটা বক্রতা কেন্দ্র, এটা কোন জায়গা? মুখ্য ফোকাস। এদিকে দেখা, যদি কোনো অবতল গোলদর্পণের উপরে আলো এরকম এসে পড়ে, কি দেখতে পাচ্ছি? বক্রতা কেন্দ্র বরাবর আলো এসে দর্পণে পড়ছে, বক্রতা কেন্দ্র দিয়ে আসছে। মনে করো এখানে ল্যাম্প জ্বলছে, এই ল্যাম্প থেকে যে আলোটা বেরোচ্ছে, এই আমি এই একটা আলো দেখাচ্ছি। যদি বক্রতা কেন্দ্রগামী হয়ে আলো অবতল দর্পণে পড়ে, আলোটা ওই পথেই ফিরে যাবে। বক্রতা কেন্দ্র বরাবর আলো এসে পড়লে সেই পথে আলো ফিরে যাবে। কেন ফিরে যাবে? এদিকে তাকাবে। কেন ফিরে যাবে? তাকাও এদিকে। এটা তো অবিলম্ব। এখানে স্পর্শক টানলাম, স্পর্শক টানলাম। স্পর্শক টানলে পরে আপতিত রশ্মি কিভাবে এসে পড়লো? অবিলম্ব বরাবর পড়লো। আলো রশ্মি যদি অবিলম্ব বরাবর পড়ে তাহলে অবিলম্ব বরাবর ফিরে যায় না? সমতল দর্পণ তাই তো করেছি। অবিলম্ব বরাবর পড়ছে মানে 0 ডিগ্রি আপতন কোণে পড়েছে, তাহলে 0 ডিগ্রি প্রতিফলন করে ফিরে যাবে। তাহলে এখানে আমি 3 নম্বর নিয়মটা কি লিখবো? অবতল গোলদর্পণের উপর অবতল গোলীয় দর্পণের উপর গোলীয় দর্পণের উপর অবতল গোলীয় দর্পণের উপর তোমার বক্রতা কেন্দ্র বরাবর আলো এসে পড়লে অবতল গোলীয় দর্পণের উপর বক্রতা কেন্দ্র বরাবর আলো এসে পড়লে
বক্রতা কেন্দ্র বরাবর আলো এসে পড়লে প্রতিফলিত রশ্মিটি রশ্মিটি সেই পথেই প্রতিফলিত হয় যদি বক্রতা কেন্দ্র বরাবর এসে অবতল দর্পণে পড়ে আলো কি করবে ওই পথেই প্রতিফলিত হবে কারণ বক্রতা কেন্দ্র বরাবর আসছে মানে কি অবিলম্ব বরাবর এসে পড়ছে অবিলম্ব বরাবর পড়ছে মানে 0 ডিগ্রি আপতন করে পড়ছে 0 ডিগ্রি প্রতিফলন ফিরে যাবে এবার আমরা দেখ এদিকে দেখ এই যে আলোটা তাকাবে এই যে পড়লো এটা যদি বাড়িয়ে দিই তাহলে কি মনে হবে এটা কি মনে হলো বক্রতা কেন্দ্র বরাবর যদি আলো উত্তল গোলকের উপর এসে পড়ে তাহলে আলো ওই পথে ফিরে যাবে একই পথে ফিরে যাবে যদি বক্রতা কেন্দ্র অভিমুখে আলো এসে পড়ে লিখে নাও বক্রতা কেন্দ্র যদি উত্তল গোলকের উপর আলো বক্রতা কেন্দ্র অভিমুখে এসে পড়ে এখানে ডট ডট দিতে হবে যদি উত্তল গোলকের উপর আলো বক্রতা কেন্দ্র অভিমুখে এসে পড়ে তাহলে আলো কি করবে একই পথে ফিরে চলে যাবে